নমস্কার বন্ধুরা, আমি সুদেষ্ণা থটস অফ সুদেষ্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা আজকে একটু মজার ছলেই করব, কারণ এই বিষয়টা নিয়ে সিরিয়াস আলোচনা আমি অলরেডি করেছি, আপনারা দেখেছেনও হয়তো কেউ কেউ। তো খানিকটা মজা, খানিকটা সিরিয়াস হয়েই আজকের ভিডিওটা করছি। আজকের টপিক শুরু করবার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। তো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ঠিকই ধরেছেন বন্ধুরা। এখন প্রত্যেক দিন আমরা সকলেই খবর দেখছি এবং খবরের সমস্ত জুড়েই রয়েছে বাংলাদেশ। এর আগে আমি একটি ভিডিও করেছি যেখানে বাংলাদেশের আমাদের দেশের জাতীয় পতাকার যে অবমাননা করা হয়েছে এবং সনাতনী ভাই বোন মায়েদের উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আমাদের হিন্দু মন্দির সমস্ত যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই সব নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং এগুলো যথেষ্ট উদ্বেগের। কিন্তু এবার প্রশ্ন আসতে পারে যে এত উদ্বেগজনক এবং যে জিনিসটা বন্ধ হচ্ছে না, ক্রমাগত হয়েই চলেছে, এত কিছুর পরও হয়েই চলেছে, যেটা বন্ধ হচ্ছে না কোনোভাবেই, তো তার মধ্যে খানিকটা কৌতুক, মজা, কমেডি কিভাবে আসে? কমেডিটা এভাবেই আসে বন্ধুরা। আপনারা সবাই নিশ্চয়ই নিউজ চ্যানেল ফলো করেন, রেগুলার নিউজ চ্যানেল ফলো করলেই দেখতে পাবেন যে কেন আমি কমেডি বলছি। তারা নিজেরাই নিজেদের দেশটাকে কমেডি সার্কাসে পরিণত করেছে। পুরো দেশটাই একটা কমেডি সার্কাস হয়ে গেছে। কারণ সেই দেশের নেতা থেকে, প্রাক্তন সেনা কর্তারা থেকে, প্রশাসনে যারা রয়েছেন তারা থেকে সকলে এমন কথাবার্তা বলছেন, এতটাই হাস্যকর কথাবার্তা যে সেগুলো শুনে না হেসে পারা যাচ্ছে না। যেমন আপনারা সকলেই শুনেছেন, কেউ হুঙ্কার ছাড়ছেন যে 4 দিনে কলকাতা দখল করে ফেলবেন। শুধু কলকাতা নয়, কেউ কেউ বলছেন বাংলা, বিহার, উড়িষ্যাও দখল করবেন, আবার গোটা ভারতবর্ষ দখল করে নেবেন। 4 দিনে কলকাতা দখল হয়ে যাচ্ছে। তো এটা শুনে আমরা খুব চিন্তিত বন্ধুরা, খুব চিন্তিত আমরা সবাই, তাই না বলুন? যে বাপরে, এবার এলো বলে এই চলে এলো না তো লুঙ্গি বাহিনী, সরি টু সে, যেটা যাদের পোশাক, তাদের দেশের ওটাই তো জাতীয় পোশাক, তাই জন্য বলছি। আমরা সবসময় আতঙ্কিত, লুঙ্গি বাহিনী চলে এলো বোধহয় চলে এলো। এবং প্রচুর মিমস যেগুলো ঘোরাফেরা করছে, আপনারাও দেখেছেন সবাই, বড় বড় হাঁড়িতে করে তারা জল কেটে এগিয়ে আসছে, সেটাই হচ্ছে তাদের যুদ্ধ জাহাজ। আর শোনা যাচ্ছে রিক্সা করে তাদের সৈন্যবাহিনী, প্রাক্তন সেনাকর্তা, যারা হয় 80-র ওপরে বয়স, একটা কথা বলবার জন্য 10 বার দম নিতে হয়, সেটা স্বাভাবিক বয়সের কারণে, সেটা নিয়ে বলছি না। কিন্তু তৎসত্ত্বেও তাদের যে আস্ফালন, এবং তারা বলছেন যে তারা যে ট্রেনিং নিয়েছেন, সেই ট্রেনিং এত দুর্ধর্ষ ট্রেনিং, ভারতীয় সৈন্যবাহিনীকে এক চুটকিতে উড়িয়ে দিয়ে তারা কলকাতা এসে দখল করে নেবে, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবে, সব কিছু। এটা একটা গেল। আর একটা হচ্ছে তারা এখন ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। ভারতীয় পণ্য বয়কট এখন কি হচ্ছে, একজন তাদের দেশের প্রথম সারির বিরোধী যে একটি রাজনৈতিক দল, সেই দলের একজন নেতা হঠাৎ তার স্ত্রীর কাছ থেকে নিয়ে এসেছেন তার বহুদিনের পরা ব্যবহৃত একটি ভারতীয় শাড়ি, সেটা উনি দাবি করছেন যে ওটি ভারতীয় শাড়ি এই বলে, সেটা তিনি পুড়িয়ে ফেললেন। গতকাল একটা ভিডিওতে দেখা গেল যে তিনি আমাদের দেশের রাজস্থানের জয়পুরের একটি চাদর, চাদর বলতে বিছানার চাদর, যেটা, সেই চাদর পুড়িয়ে ফেললেন। তো সেই মাননীয় যে নেতা এই কাজকর্মটি করছেন, তিনি কিন্তু কিছুদিন আগেই কলকাতা থেকে একটা সম্ভবত স্টেন বা পেসমেকার যেটাই হোক বসিয়ে গেছেন। এবার ভারতীয় পণ্য বয়কট করলে তো ওটাও বের করে দেওয়া উচিত না? উনি ওনার স্ত্রীর শাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, উনি জয়পুরের চাদর জ্বালিয়ে দিচ্ছেন, তাহলে উনি কি পেসমেকারটা বার করে জ্বালিয়ে দেবেন? কারণ ওটা তো ভারতীয় পেসমেকার টিক 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 করছে তো অনবরত তার বুকে, তাই না?
তো ভারতীয় পণ্য বয়কট, এবং তারা বলছেন যে তারা না আসার কারণে আমাদের এখানের হাসপাতালগুলো নাকি চলছে না, মানে জাস্ট মশা মাছি তাড়াচ্ছে। মানে কলকাতার হাসপাতালগুলো, বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল, সব নাকি মশা মাছি তাড়াচ্ছে, রুগী নেই, এবং হোটেলগুলোতে তারা আসছেন না বলে মানে সাংঘাতিক একটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে আমাদের, মানে যেটা মানে আমরা মানে জাস্ট চিন্তাই করতে পারছি না যে এই রকম অর্থনৈতিক মন্দা কিভাবে আমরা সামাল দিয়ে উঠব। আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা অন্যান্য প্রদেশের যে সমস্ত রাজ্যের সব সরকাররা রয়েছেন, কেউ ভেবেই পাচ্ছেন না যে এই অর্থনৈতিক মন্দা কিভাবে সামলাবেন। মানে তারা না আসার কারণে মানে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষে, বিরাট ক্ষতি, এত ক্ষতি বলার নয়। অথচ তারা একদিকে বয়কট বলছেন, আবার যখন আমাদের পররাষ্ট্র সচিব যাচ্ছেন তার সঙ্গে যখন বৈঠক হচ্ছে, তখন কিন্তু একেবারে অনুনয় বিনয় করছেন যেন যে সমস্ত জিনিস তাদের কাছে রপ্তানি করা হয়, অর্থাৎ আলু, পেঁয়াজ, ডিম, রসুন, আদা, লঙ্কা, চাল, চিনি, ইচ অ্যান্ড এভরিথিং, কোনো কিছু যেন রপ্তানি বন্ধ না করা হয়, রপ্তানির ওপর যেন কোনো প্রভাব না পড়ে, যেমনভাবে সব কিছু বাণিজ্য চলছিল সেভাবে যেন চলতে থাকে। কি মজার ব্যাপার, তাই না বন্ধুরা? একদিকে তাদের নেতা বলছেন ভারতীয় পণ্য বয়কট, তার স্ত্রী শাড়ি পরাচ্ছেন, জয়পুরের চাদর পরাচ্ছেন, 4 দিনে তারা দখল করে নেবেন, তারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন, 7 সিস্টার্স তো তারা দখল করবেনই যে কোনো সময়। হ্যাঁ, এত কিছু বলছেন। আবার এইদিকে বলছেন যে রপ্তানি যেন বন্ধ না হয়। আসলে বেসিক্যালি ভিক্ষের ঝুলি নিয়েই তো দাঁড়াতে হয় ভারতের কাছে, কিন্তু তারপরেও ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়ানোর পরেও এত বড় বড় কথা কোথা থেকে আসে? এখন 3টে রাজ্য থেকে কিছুদিন তাদের পণ্য যাওয়া বন্ধ আছে, তাতেই ত্রাহি ত্রাহি ত্রিপুরা এবং আসাম পুরোপুরি বন্ধ করে দিয়েছে, আর আমাদের রাজ্যে বন্ধ রয়েছে এই কারণে, সেটা হচ্ছে এখানে আলু পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে বলে বন্ধ। মানে টোটাল 3টে রাজ্য থেকে বন্ধ হয়ে রয়েছে রপ্তানি, তাতেই ত্রাহি ত্রাহি রব, তাদের বাজার আগুন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ধনী সম্প্রদায়, যে দেশেরই ধনী সম্প্রদায় হোক না, মানে হন না কেন, তাদের কিন্তু অতটা এফেক্ট পড়ে না। বাজার অগ্নিমূল্য হলেও তাদের সেই ক্রয় ক্ষমতা রয়েছে, আর যতই মানে অগ্নিমূল্য হোক না কেন তাদের সেই ক্রয় ক্ষমতা রয়েছে, কিন্তু সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা দরিদ্র শ্রেণীর মানুষ, তাদের কিন্তু জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে যদি এখন বর্তমানে আজকের দিনে, আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশে যদি পেট ভরে, কিচ্ছু না, জাস্ট ভাত, শুধু ভাত, একটু আলু সেদ্ধ, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, এই খাবারটা খেতে গেলে প্লেটটার দাম পড়ছে 300 টাকা। ভেবে দেখুন বন্ধুরা, জাস্ট শুধু ভাত, কোনো সবজি নেই, ডাল নেই, নাথিং, ডিম টিম সমস্ত বাদ দিন, শুধু সাদা ভাত, একটু আলু সেদ্ধ, একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর মরিচ, যেটাকে ওনারা মরিচ বলেন, কাঁচা লঙ্কা, এই দিয়ে যদি কেউ একটু পেট ভরে খায়, একটা পেট ভরা ভাতের এই প্লেটের দাম পড়ছে 300 টাকা। তাহলে বুঝে দেখুন বন্ধুরা, তাদের দেশে একটা বিরাট অংশ রয়েছে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা একদম দরিদ্র শ্রেণী, তো তাদের পক্ষে কতখানি চাপের হয়ে যাচ্ছে বিষয়টা। দিনে দুবেলা পরিবারের অন্ন সংস্থান করাটাই তো একটা মানে দুর্বিষহ ব্যাপার হয়ে যাচ্ছে। আর তাদের ওখানে তো বলাই বাহুল্য ছোটোখাটো পরিবার নয়, মানে ঈশ্বরের কৃপায়, আল্লাহর কৃপায় তাদের যথেষ্ট বড়সড় পরিবার হয়। তো সেই পরিবারের সব সদস্যদের মুখে কিভাবে তারা তুলে দেবেন এরকম অগ্নিমূল্য হলে? কিন্তু তারপরেও কিন্তু তাদের তেজ কমছে না। ভারতীয় পণ্য না গেলে তারা খেতে পাবে না, কোনো কিছু না গেলে বিদ্যুৎ, আদানি বিদ্যুৎ দেয়া আংশিকভাবে কাটছাট করার পরে তাদের অবস্থা কঠিন হয়ে গেছে। 12 ঘন্টা 14 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না। হ্যাঁ, এটা একদম ঘটনা। এটা নিউজ মিডিয়াগুলোতে যে এসছে শুধু তা না, ওখানকার যে সমস্ত ইউটিউবার যে সমস্ত চ্যানেল, সেগুলোতেও দেখা যাচ্ছে 12-14 ঘন্টা করে কারেন্ট থাকছে না, কারেন্ট অফ। আদানি জাস্ট মানে হাফও না, 1/4 বন্ধ করেছেন, কাটছাট করেছেন, তারপরে এই অবস্থা।
পুরোটা যদি বন্ধ করে দেন, এবং বন্ধ কেন করা হয়েছে? বন্ধ করা হয়েছে কারণ তারা বিল মেটায়নি, প্রচুর টাকার বিল হয়ে রয়েছে, কয়েকশো কোটি টাকা, আমি ঠিক এই মুহূর্তে মানে ইয়েটা খেয়াল নেই অ্যামাউন্টটা। তো সেই বিল বকেয়া বলে কাটছাট করা হচ্ছে। পুরো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো পুরো অন্ধকারে ডুবে যাবে। আর এই যে এত বড় বড় কথা, 4 দিনে কলকাতা দখল করে নেব, ভারত দখল করে নেব, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেব, 7 সিস্টার্স নিয়ে নেব, এত যে মানে বাগাড়ম্বর, বড় বড় এত যে বাতচিত, তো আমার তো মনে হয় একটা নিউজ মিডিয়ায় দেখছিলাম যে আমাদের বিএসএফ বা বিএসএফ তো মানে বাদ দিন, আমাদের মানে প্যারামিলিটারি ফোর্স বিএসএফ, এদের একটা কি দুটো উইংই কাফি। আপনি অন্যটা বাদই দিন, আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স বাদ দিন, আমাদের গরুর বাহিনী বাদ দিন, আমাদের কমান্ডো বাদ দিন, আমাদের রাফাল বিমান বাদ দিন, আমাদের সমস্ত অন্যান্য যুদ্ধ বিমান বাদ দিন, সাবমেরিন বাদ দিন, ট্যাঙ্ক বাদ দিন, মানে কোনো কিছুর হিসেবেই তো তারা ধারে কাছে আসে না। জাস্ট আমাদের K9 বলে ডগ স্কোয়াড যে রয়েছে, শুধু যদি ডগ স্কোয়াড দাঁড়ায় যায় তাহলেই শেষ, কাম তামাম। এতটাই দুর্ধর্ষ আমাদের ডগ স্কোয়াড, সারমেয় বাহিনী, এতটাই স্ট্রং। আর সামরিক শক্তির বিচারে যেখানে ভারতবর্ষের স্থান 3য় এবং 4থর মধ্যে, সেখানে বাংলাদেশের স্থান কত? 37 নম্বরে। তারপরেও তাদের এত বাগাড়ম্বর, তারা নাকি মুহূর্তে 4 দিন, তো 4 দিন তো পার হয়ে গেল, কিন্তু আসছে কি, মানে আমি তো ভীষণ আশঙ্কায় রয়েছি, কারণ যেহেতু আমি বর্ডার ডিস্ট্রিক্টে থাকি, মুর্শিদাবাদ, তো এটা তো খুব সহজেই তো চলে আসতে পারে, যেটা অন্য অনেক সময় এসে থাকেন, মানে আমার পাশের লোকটি বাংলাদেশের, হয়তো আমরা জানতেও পারি না, বাজার করে চলে যান আবার, যাই হোক এরকম হয়। তো আমি তো ভয়ে ভয়ে রয়েছি সবসময়, টেনশানে, মানে ঘুমটুমো হচ্ছে না যে এই বুঝি এলো, এই বুঝি এলো, ওই হাড়িতে চড়ে এই বুঝি পদ্মা কাছে, বেশি দূরে নয় আমাদের এখান থেকে, সোয়া ঘন্টাও লাগবে না, 1 ঘন্টার মধ্যেই পদ্মা, 1 ঘন্টাও লাগবে না পুরো, বাই রোড আমি বলছি, চলে এলো নাকি। হ্যাঁ, বা তারা যে বাঁশের তৈরি মিম যেগুলো চলছে, যুদ্ধ বিমান বানিয়েছে, সেটা চলে এলো কিনা, রিক্সা নিয়ে আসছে কলকাতা দখল করতে, এই ছবিগুলো তো আমরা দেখতে পাচ্ছি, মিমগুলো। তো যাদের এখনও একটা দেশের রাজধানী শহরে এত পরিমাণ রিক্সা চলে যে সেখানকার নিজের লোকেরাই বলছে যে 18 কোটি জনসংখ্যার মধ্যে বোধহয় 19 কোটি রিক্সা বাহক, রিক্সা চালক। হ্যাঁ, তারা নিজেরাই বলছে, আমি নিজে শুনেছি একটি মানে একজন ইউটিউবারের মুখে নিজের মানে বলতে শুনেছি তার ইউটিউব চ্যানেলে, যে 18 কোটির মধ্যে 19 কোটি রিক্সা চালান, মানে এত তাদের জ্যাম হয়, এত জ্যাম জট হয় মানে ঢাকা, তাদের রাজধানীর রাস্তায়। এটা ভাবা যায় বন্ধুরা, এখনও রিক্সা চলছে। আমরা যে তুলনামূলক, আমরা তো মেট্রো সিটিতে থাকি না, আমি যেখানে থাকি, তো সেখানেও তো রিক্সা তো আর দেখা যায় না, বহু বছরই হলো, বেশ অনেক বছর হয়ে গেল যে রিক্সা নেই, লাস্ট 8 বছর ধরে তো রিক্সা আর নেই, মানে টোটোরই রমরমা। তাছাড়া তো গাড়ি, বাইক ইত্যাদি প্রভৃতি তো রয়েইছে, বিভিন্ন প্রকারের গাড়ি, তো সেই হিসাবে রিক্সা চলছে। তো এখন তাদের তো যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে, মানে ভারতের সঙ্গে যে মানে ইয়েতে ভারতের ট্যাঙ্ক যুদ্ধ, যে ট্যাঙ্কের সংখ্যা, যুদ্ধ বিমানের সংখ্যা, হেলিকপ্টার, মার্কোস বোধহয় হেলিকপ্টার বা যেগুলো রয়েছে, আমার একটু ভুল ত্রুটি হতে পারে, মানে হয়তো গুলিয়ে ফেলছি, মানে মোট কথা যত আমাদের এয়ারফোর্স বলুন, নেভি বলুন, আর্মি বলুন, কোনো মানে ইয়েতেই আসে না, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স যেটাকে বলে সেটা। কিন্তু তারপরেও তাদের এটা, এই সমস্ত কথাগুলো মানে আমাদের কিন্তু মানে মজা লাগছে, কারণ নিউজ চ্যানেলগুলো যথেষ্ট মিম তৈরি করে যথেষ্ট মজা করছে, এবং আমরাও কিন্তু বেশ মজা পাচ্ছি এটা দেখে, যে মানে কি করে ফেললো দেশটাকে, একদম পুরোপুরি কমেডি সার্কাস মনে হচ্ছে সার্কাস চলছে সবসময় কমেডি শো চলছে, এক একজন এক এক রকম কথা বলছে, এবং এত হাস্যকর কথা যে সত্যি সেটাতে না হেসে পারা যাচ্ছে না। কিন্তু পাশাপাশি বললাম যেটা ভীষণ সিরিয়াস ইস্যু, সেটা হচ্ছে মন্দিরের ভাঙচুর, অগ্নিসংযোগ এখনও চলছে, সংখ্যালঘু সম্প্রদায় সনাতনী ভাই বোনেদের ওপর অত্যাচার এখনও চলছে।
এই জিনিসগুলো জন্য আমরা যথেষ্ট চিন্তিত তো রয়েছি, তার সঙ্গে যথেষ্ট আমরা বিরক্ত এবং ক্রুদ্ধ, অবশ্যই বিরক্ত এবং ক্রুদ্ধ যে এটা হচ্ছে কি। আমাদের পূর্বপুরুষরা চলে এসেছিলেন 46-এ। আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে, আমার পূর্বপুরুষ যেহেতু পূর্ববঙ্গে অরিজিন ছিল, তাদের এক বস্ত্রে ভিটে মাটি ছেড়ে চলে আসতে হয়েছিল 46 সালে। তারপরেও মানুষজন এসেছেন, 71-এর পরে বহু মানুষ এসেছেন। তো আর কোথায় আর তারা কেন ছাড়বেন তাদের দেশ? সেটা তো তাদের দেশ। তারা এখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ তাদের আর যাওয়ার জায়গা নেই। আর ভারতবর্ষের পক্ষে সম্ভব নয়, এটা পসিবল হয় না। আমরা হয়তো মানবিকতার খাতিরে আমাদের মনে হচ্ছে যে কেন সনাতনীদের নিয়ে নিলেই হয়, কিন্তু পুরো অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে সেটা তো একটা অসম্ভব ব্যাপার, কারণ আমাদের অর্থনীতির ওপর বিরাট বিপুল একটা চাপ এসে পড়বে, যেটা অতিক্রম করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। তো এই করে বাংলাদেশ তো নিজের ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে, এবং এরপরে তো আরও ভিক্ষাবৃত্তি করতে হবে দরজায় দরজায়, কারণ তাদের জিডিপি তাদের পূর্বতন প্রধানমন্ত্রীর আমলে যতটুকু অগ্রসর হয়েছিল, এগিয়েছিল, তা তো তলানিতে এসে ঠেকেছে। যাদের জিডিপি এত কম এখন, মানে যেটুকু উন্নতি হয়েছিল সেটা তো সব গেছে, সেই হার নিয়েও তারা একটা যুদ্ধ করবার স্বপ্ন দেখে। আমরা জানি বন্ধুরা যে একটা যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি যে শুধুমাত্র মানে মৃত্যু হয় এটাই নয়, প্রচুর আর্থিক মানে দিক থেকেও ক্ষতি হয়। একটা দেশের মানে আর্থিক অবস্থার বিরাট চাপ পড়ে, এবং তার ফলে বাজার অগ্নিমূল্য হয়ে যায়। আমরা এর আগের বিভিন্ন যুদ্ধের কথা যতদূর জেনেছি, কারণ জ্ঞান বয়সের যুদ্ধ বলতে একমাত্র আমি কার্গিল ওয়ারটাই মানে যেটা আমরা প্রত্যক্ষ করেছি, তাছাড়া 71-এর যুদ্ধ মানে শুনেছি। আমার কেবল 71-এর জন্ম জানুয়ারিতে, সেহেতু আমি আমার তো জ্ঞান ছিল না। কার্গিল ওয়ার চীনের 62-তে শুনেছি, হ্যাঁ। আর কার্গিল ওয়ারটা আমরা দেখেছি। আমরা জানি যে একটা যুদ্ধ হলে শুধু যে সৈন্যবাহিনীর মানুষজন, আমাদের বীর জওয়ানরা শহীদ হন তাই নয়, সঙ্গে সঙ্গে অর্থনীতির ওপরেও একটা বিরাট চাপ সৃষ্টি হয়। তো যাদের জিডিপি এই লেভেলের রয়েছে, যারা বিদ্যুৎ নিতে গেলে ভারতের ওপর নির্ভরশীল, প্রত্যেকটা বিষয়, একটা ডিম খেলে, একটা আলু, পেঁয়াজ, চাল, চিনি, গম, যাবতীয় কিছুর ওপর ভারতের ওপর নির্ভরশীল, তারা কিভাবে হুঙ্কার দিচ্ছে দিল্লি দখল করে নেবে, কলকাতা 4 দিনে, কেউ কেউ বলছে দিল্লিতে লালকেল্লায় পতাকা উঠবে, এরকম তাদের হুজুররা বলেই যাচ্ছেন। মানে প্রত্যেক দিন কেউ না কেউ এমন এমন কথা বলছেন যেটা সত্যিই তাদেরকে একটা এতটাই তাদের হাস্যাস্পদ করে তুলেছে, সেটা বোঝবার মতন ন্যূনতম জ্ঞানটুকুও তাদের নেই। তারা, আমাদের একটা ধারণা ছিল যে এরা একটু অগ্রসর মানে শিক্ষিত বাঙালি সম্প্রদায় হিসেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একেবারেই শিক্ষা, ন্যূনতম শিক্ষা দীক্ষা আছে বলে তো তাদের কথা শুনে মনে হচ্ছে না। যদিও তাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান একজন নোবেল জয়ী, কিন্তু তিনি আবার শান্তিতে পেয়েছেন, তিনি আবার অর্থনীতির লোক, কিন্তু মনেই হচ্ছে না যে কোনো শিক্ষিত মানুষজন দেশটা চালাচ্ছে বলে। তো এটাই আজকে কিছুটা রাগ বেশিটাই মজা করেই করলাম, কারণ মজা করার মতোই, কারণ তারা এমন এমন কথা বলছে যেগুলোতে সত্যি হাসি পাচ্ছে। মানে ওই যে আমাদের কথা আছে না, কিসে আর কিসে শোনায় আর শিসে, সেটাই। কার সঙ্গে তুলনা? ভারতীয় সৈন্যবাহিনীর সঙ্গে তারা তাদের তুলনা করছে। 4 দিনে কলকাতা দখল করবে, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবে, এমনকি লালকেল্লায় পতাকা তুলে দেবে, তাদের গোটা ভারত তাদের অধীনে হয়ে যাবে। এই দাপাদাপি তারা করছে। তো তারা দাপাদাপি করতে থাকুক, আর আমরাও সবসময় আতঙ্কিত হয়ে থাকি, এই বুঝি এলো, এই বুঝি এলো, এই বুঝি এলো, এর মধ্যে তো চলুক এভাবেই। যদিও তাদের দেশের কিছুটা অংশ কিন্তু অলরেডি দখল করে নিয়েছে আরাকান বাহিনী, মায়ানমারের আরাকান যে সৈন্যবাহিনী, তারা বেশ কিছুটা জায়গা বর্ডারের, তাদের মায়ানমারের সঙ্গে যে বর্ডার, সেই বর্ডারে বেশ কিছুটা জায়গা তারা ঢুকে এসেছে, দখল করে নিয়েছে। তো তারা এখন নিজেদের চট্টগ্রাম বাঁচাবে, ওই দিকটা দেখবে, না ভারতের কলকাতা দখল করতে আসবে, এটা তো এখন তাদেরই ভাবতে হবে। তো কিছু বলার নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আলোচনা শেষ করলাম।
কেমন লাগলো জানাবেন, মন্তব্য করে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত। ভালো লাগলে একটু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট একটা ব্লগে, ততক্ষণ নেক্সট একটা ভিডিওতে। ব্লগ বলে ফেললাম ভুল করে, যেহেতু আমার প্রথম চ্যানেলটি ব্লগিং চ্যানেল, সেই জন্য। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।